হ্যালো বন্ধুরা, আমাদের এসডিটিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য গীতা এলএলবি সিরিয়ালের আপডেট নিয়ে। অগ্নিজিৎ মুখার্জি গিয়ে জানিয়ে দেয় যে গোয়া যাওয়ার টিকিটগুলোর কথা কৃপানকে জানিয়ে ফেলেছে। এবার কি করব বৌমা? আপনি চিন্তা করবেন না বাবা, যাওয়ার পথে আমি কৃপানকে তুলে নেব। কি বলছো কি? হ্যাঁ, কারণ ওরা যেদিন হানিমুনে যাবে তার আগের দিনই কোর্টে কেসটা উঠবে। সেটা সঞ্জয় চৌধুরীর কেস বলুন, অন্তর্ধাম বলুন, কিডন্যাপিং বলুন, যে কোনো একটা কেস তো উঠবেই নামে। আর তখনই খেলা শুরু হয়ে যাবে। আর আপনি চিন্তা করবেন না, আপনার পাশে আপনার এই পুত্রবধূ রয়েছে। আপনার সব ধরনের প্রোটেকশন দেওয়ার ক্ষমতা সে রাখে। সবগুলো প্রমাণ আমার হাতে চলে এসেছে, শুধুমাত্র একটু সময়ের অপেক্ষা। আর সামনে যদি আমি থেকে আঘাত করি তাহলে সব কিছু ঠিক থাকবে। পেছনে আমার খাদ, সেখানে যদি আমি একবার পড়ে যাই সব কিছু শেষ হয়ে যাবে। গীতা, তুমি শেষ মুহূর্তে গিয়ে শেষ রক্ষা করতে পারবে তো? বাবা, আপনি কেন চিন্তা করছেন? দেখুন, ওই কিরণ কান্তি, এমনকি ভজন আর ধীমান সেন, আমি মানছি তারা খুব খারাপ, তারা আমার ক্ষতি করার চেষ্টা করবে। কিন্তু আপনি নিশ্চয়ই জানেন এই গীতা এলএলবির কোর্টের ভেতরে মুখ চলে আর কোর্টের বাইরে হাত। ওরকম 8-10টা লোককে আমি মেরে শুয়ে রাখতে পারবো। তবে আপনাকে কিন্তু আরও বেশি সতর্ক হতে হবে, সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। আপনি চাইলে কোর্টে আমার সঙ্গে সওয়াল জবাব করতে পারেন। আমার পাশে থেকে আমরা দুজনে যদি ক্রিমিনাল লয়ার লড়াই করতে শুরু করি, কোর্টে আর কেউ থাকবে না। হ্যাঁ, মানছি যে আপনি আইনের বই পড়ে শুধু আইনের ভাষাই বলেন কোর্টে, কিন্তু তারপরেও আপনার সামনে দাঁড়ানোর মতো এরকম উকিল এখনও তৈরি হয়নি। আর আমি হচ্ছি ক্রিমিনাল ইনভেস্টিগেট লয়ার, যে শুধু লটাকেই কোর্টে সাবমিট করে না, এই অপরাধের গোড়া পর্যন্ত যায় এবং অপরাধীদের ধরে, নিজে ইনভেস্টিগেশন করে, এরপরেই আসল অপরাধীদের শাস্তি দেয়। আপনি আর আমি যদি এক হয়ে লড়াইটা করি না বাবা, দেখবেন ওই ধীমান সেন, কিরণ কান্তি, ভজন কোথায় চলে যাবে। ধোপে টিকবে না ওদের কোনো ষড়যন্ত্র। কিন্তু বৌমা, এই সব কিছু তো রিস্ক হয়ে যাচ্ছে। যদি 19 থেকে 20 হয়ে যায়? কিচ্ছু হবে না, আমি বললাম তো আপনাকে। এতদিন ধরে খেলাটা ঘুরিয়ে এসেছি, ঘুড়িটাকে ছেড়ে দিয়েছিলাম আকাশে, নিজের মতো উড়েছে, এবার টান দেওয়ার পালা। এমন টান দেব যেন ভোকারটা হয়ে যায়। আর ওদের শাস্তি বা নিশ্চিত করতেই হবে। আপনি যে আসলে অপরাধী নন, কোনো অন্যায় করেননি, সেটার প্রমাণ আমি পেয়ে গেছি। আপনার ওপর বিশ্বাসটা যে রেখেছিলাম সেটা সত্যিই খুব কাজে লেগেছে। সেটার বাইরে কোনো কিছু ঘটেনি। ঠিক আছে, তুমি দীর্ঘজীবী হও গীতা, আমি জানি তুমি পারবে, তোমার পাশে আমি রয়েছি। আর ভাবে যে মেয়েটার অনেক দূরদর্শী, এমনকি অনেক বুদ্ধিসম্পন্ন একজন লয়ার, যার এই ক্রিমিনাল সম্পর্কে অনেক বেশি টার্গেট রয়েছে। মেহেককে ফোন করে অঙ্কিত, বলে কি ব্যাপার, এখনও আমার রুমে খাবার আসেনি। আর কি এসেছে জানো? শুকনো রুটি আর গুড়। এগুলো কি আমি খেতে পারি? জামাইয়ের এরকম করে আদর করছো তোমরা, আমি তো কখনো ভুলবো না। কি যে বলো না তুমি। আমি স্নানটা সেরে এক্ষুনি আসছি। তোমার জন্য ফুলকো ফুলকো লুচি, তরকারি, মিষ্টি এগুলো বানিয়েছিলাম তো, সেগুলো তোমার ওই ডুপ্লিকেট বর কৃপান খেয়ে ফেলেছে। আমি কিছুই খেতে পারিনি, আমার জন্য শুধু এগুলো জুটেছে। তুমি ভেবে দেখেছো? আমার খিদে পেটে চুয়ো দৌড়াচ্ছে, একটা না অনেকগুলো। এবার আমি কি করব বলো তো? আমার কিন্তু খুব কষ্ট হচ্ছে মেহেক। একটু তো কষ্ট করতেই হবে অঙ্কিত, আমি আসছি, তুমি চিন্তা করো না। তারপরে আমি স্নান সেরে তোমাকে নিজে হাতে ডাইনিং টেবিলে বসিয়ে পাত পেরে খাওয়াবো। ঠিক বলছো তো? হ্যাঁ। ফোন রাখা মাত্রই কৃপান চলে আসে, বলে মেহেক, তুমি আমার এই গোয়া যাওয়ার টিকিটগুলো পেয়েছো? সেখানে কার জন্য একটা নাম দেখলাম, চ্যাটার্জি। আচ্ছা, চ্যাটার্জি হোক আর অন্য কিছুই হোক না কেন, তাতে কি যায় আসে? আমি তো তোমারই, তাই না? আর এই টিকিটগুলো স্বয়ং অগ্নিজিৎ মুখার্জির কাছে রয়েছে, তুমি চিন্তা করো না। আমরা যখন যাব তখন ঠিক টিকিটগুলো দিয়ে দেবে। তাহলে যখন আমরা চেকিংয়ে এয়ারপোর্টে যাব তখন তো ঝামেলা হয়ে যাবে। কোনো ঝামেলা হবে না। আমি বললাম তো, তুমি কোথায় যাচ্ছ? আমি স্নান করতে যাচ্ছি। আর কোনো কথা আছে তোমার? না, তারপরে এসে তোমাকে খাবার খেতে দেবো, ঠিক আছে? এখন যাই কৃপু, এই বলে চলে যায় ঘরে। আর কৃপান ভাবে যে না, এটাই সুযোগ, আমাকে আজকে মেহেকের কাছাকাছি যেতেই হবে। যেভাবেই হোক না কেন, আমি হানিমুনে যাওয়ার আগেই একটা রোমান্টিক সময় কাটাতে চাই মেহেকের সঙ্গে। সেই সমুদ্রের ধার, সি বিচ সব কিছু এখানে নিয়ে এসে উপলব্ধি করতে চাই। আর তার জন্য যা যা করার প্রয়োজন সবটা আজকে আমি মেহেকের সঙ্গে কমিটমেন্ট করে নেব। অগ্নিজিৎ মুখার্জি মেহেক স্নানে যাবে তখনই চলে আসে, বলে দেখ না, আমার কিছু গেস্ট আসবে, আমাকে একটু তোর ওয়াশরুমটা ইউজ করতে দে। আমি শুধু দাড়িটা সেভ করেই চলে যাব। পাপা, তুমি বুঝতে পারছো না, তোমার বাথরুম কি হলো? কোনো একজন মহিলা ঢুকেছে যার 2 ঘন্টার নিচে হবে না।
স্নান, তাই বলছি আমাকে একটু দে না। দেখো অঙ্কিত খাবার খেতে পারেনি, তোমার জামাই এখনো না খেয়ে রয়েছে, বেলা কটা বাজে দেখেছো? কি বলছিস কি? বাড়িতে এত রান্না বান্না, মিষ্টি, সবজি সব কিছু কি হবে? সেগুলো তোমার ওই নকল জামাই কৃপান খেয়ে ফেলেছে। এবার বুঝতে পেরেছো? আর সব দিক ভাবনা চিন্তা করে এখন আমাকে স্নান করে অঙ্কিতকে তাড়াতাড়ি খাবার খেতে দিতে হবে। আমি যাই না আগে একটু 5 মিনিট। এই বলে অগ্নিজিৎ মুখার্জি ওয়াশরুমে ঢুকে যায়। মেহেক কী করবে বুঝে উঠতে পারে না, সে নিচে চলে যায়। তখনই সেখানে কৃপান চলে আসে মেহেকের ঘরে, এসে বাথরুমে টোকা দিতে শুরু করে। অগ্নিজিৎ মুখার্জির যেহেতু মুখে সাবানের ফেনা থাকে, সে দেখতে না পেরে দরজাটা খুলে দেয়, ভেবেছে মেহেক এসেছে। কিন্তু বাথরুমে ঢুকে দরজাটা লাগিয়ে অগ্নিজিৎ মুখার্জিকে জড়িয়ে ধরে চুমু খেতে শুরু করে কৃপান। আর ঠিক সেই মুহূর্তে মেহেক চলে আসে, বলে কি ব্যাপার? কৃপান বাথরুমের দরজায় নক করলো, আবার ভেতরেও ঢুকে গেল, ভেতরে তো পাপা আছে, এবার কি হবে? এরপরেই ধুম ধারাক্কা মায়ের শব্দ শোনা যাচ্ছে। উত্তম মধ্যম দিচ্ছে কৃপানকে একদম অগ্নিজিৎ মুখার্জি। চিৎকার চেঁচামেচি শুনে সেখানে পদ্ম এমনকি স্বস্তিক বাড়ির বাকিরা চলে আসে, বলে কি হয়েছে? কি আবার বাথরুমে ঢুকে পড়েছে? কে? বাথরুমে তো একজনই যায় না, দুজন ঢুকে পড়েছে একসাথে। হয়তো কৃপান ঢুকেছে আমাকে ভেবে, ও পাপা গেছে বাথরুমে, সেখানে গিয়েছে। এবার কি হবে? কি আবার? ওই তো শব্দ শোনা যাচ্ছে, কি হচ্ছে বেরোক আগে। এরপরে কৃপানের মুখে সাবানের ফেনা মাখা থাকে। কৃপান বেরিয়ে আসে। অগ্নিজিৎ মুখার্জি প্রচণ্ড রেগে যায়, বলে একটা রাস্কেল ছেলে, রোমান্সের বন্যা বয়ে যাচ্ছে তাই না? তোমার এতটুকু লজ্জা নেই? তুমি আমার মেয়ে মেহেক ভেবে ওয়াশরুমে ঢুকে রোমান্স করতে চাইছিলে? অসভ্য, এক চড়িয়ে সিধে করে দেবো। তখনই চিৎকার চেঁচামেচি শুনে গীতা চলে আসে, বলে কি হয়েছে বাবা, কি এমন করছেন কেন? তখনই বলে ওরে এটা কে? আমি গীতা ভয় পেয়ে যায়, সামনে যেতে চায় না। তখনই চোখ দুটো বের করে কৃপান নিজের মুখের ফেনা মুছে বলে আমি। কি ব্যাপার জামাই, তোমার একই অবস্থা? আমি মেহেক ভেবে অগ্নিজিৎ মুখার্জিকে একটু কিস করে ফেলেছি। কি? আর বুঝতে পারছি না, তোমার কি ধৈর্য মানছে না? তোমরা তো কয়েকটা দিন পরে হানিমুনেই যাবে, তো এত তাগদা কিসের? অগ্নিজিৎ মুখার্জি রেগে যায়। তখনই কৃপান ঘর থেকে পালিয়ে চলে যায়। অগ্নিজিৎ মুখার্জিও বেরিয়ে যায় আর বলে এইসব কি হচ্ছে, আমি বুঝতে পারছি না এই বাড়িতে। এই বলে বেরিয়ে যায়। সবাই হাসাহাসি করতে শুরু করে আর বলে যে মেহেক দেখলে, তোমার কৃপুর তো তারা সইছে না। পদ্ম বলে দেখলে আজকে আমার বর কেমন কাকুমণির গালে চুমু খেয়েছে, ভাবতেই তো কেমন যেন লাগছে। এগুলো ভেবে সবাই মনে অন্যরকম একটা ভাবনা চিন্তা। স্বস্তিক বলে দেখলে কি রোমান্টিক, রোমান্স উতলে উতলে উঠছে। হ্যাঁ আপনি দেখুন, দেখে শিখুন ভালো করে, আপনার মধ্যে তো রোমান্সের রও নেই। এ বলে গীতা রেগে চলে যায়। দেখলে সবাই সব কিছু করলো আর মাঝখান থেকে আমি গীতার কাছে খারাপ হয়ে গেলাম, আমি বাসটা খেলাম তো। এই বলে স্বস্তিক ও গীতার মান ভাঙাতে এগিয়ে যায়। মেহেক সমস্ত খাবার দাবার রান্না করে নিজে হাতে খাবারের থালা বেড়ে দিয়েছে। অঙ্কিতকে ডেকে আনা হয়, বলা হয় তাড়াতাড়ি বসে খেয়ে নিতে, এখন কেউ নেই। ডাইনিং টেবিলে কোনোভাবে যদি কেউ এসে পড়ে তখন কিন্তু খুব ঝামেলা হয়ে যাবে। মেহেক অঙ্কিতকে যখন খাবার খেতে বসায় ঠিক সেই মুহূর্তে কৃপান ডাকতে ডাকতে চলে আসে। আর সেটা শুনে মেহেক অবাক হয়ে যায়, বলে কোথায় এখন লুকাবো তোমাকে? তুমি রান্নাঘরের জানলা দিয়ে পালিয়ে যাও, কিন্তু তুমি তো যেতে পারবে না, কোনোখানে লুকানোরও জায়গা নেই, তোমাকে টেবিলের নিচেই লুকাতে হবে। কি দিন এলো, নিজের বউয়ের বাড়িতে শ্বশুর বাড়িতে বসে শান্তি করে খাবো, সেটাও হচ্ছে না। মেহেক আমার কিন্তু এগুলো মোটেও ভালো লাগছে না, তুমি কৃপানকে কৃপু কোলে আর ডাকবে না। তুমি আমার বউ, তুমি এসব কিছু করছো, আমার কিন্তু খুব কষ্ট হচ্ছে। আর কয়েকটা দিন তো অঙ্কিত, একটু ধৈর্য ধরো না। আর ধৈর্য ধরতে পারছি না। দেখো যাই কিছু হয়ে যাক না কেন, একটু তো তোমাকেই সহ্য করতে হবে। তুমি যাও যাও, টেবিলের নিচে লুকিয়ে পড়ো। তখন অগ্নিজিৎ মুখার্জিও চলে আসে। থাল বাড়া দেখে কৃপান বলে বাহ, ওই তো তোমার জন্য খাবার বেড়ে রেখেছে, কিন্তু এক পাশ দিয়ে ডাল দিয়ে ভাত মাখা কেন? এগুলো আমি চটকে চটকে মেখে দিয়েছি। আমি ভেবেছিলাম কৃপু তোমাকে নিজে হাতে তরকারি দিয়ে মেখে খাইয়ে দেবো, তাই আর কি। এখানে তো বড়রা সবাই চলে এসেছে, এমনকি পাপাও এসে গেছে। তুমি এখন তাড়াতাড়ি খেয়ে নাও, তোমার তো নিশ্চয়ই খিদে পেয়েছে, তাই তোমার জন্য সব কিছু আয়োজন করেছি। এগুলো কে করলো? আমি নিজে হাতে সব রান্না করেছি, কোনোটা বাদ রাখিনি। দেখো না কত টেস্টি হয়েছে খেতে। তুমি সালাদও কেটেছো? হ্যাঁ, আমি সব কিছুই করতে পারি। অগ্নিজিৎ মুখার্জি যখন জানতে পারে অঙ্কিত টেবিলের নিচে, তখন সে ভেটকি মাছ নিয়ে অঙ্কিতকে সার্ভ করে। আর অঙ্কিত খেতে শুরু করে। তার প্রচণ্ড খিদে লেগেছে, সকাল থেকে কিচ্ছু খায়নি। এরপর একটা প্লেট চায়। কৃপান বলে প্লেটকে চাইলো, কই কেউ না তো, কারো তো গলা শুনিনি আমি। অগ্নিজিৎ মুখার্জি সমস্ত কেচে গন্ডুস করে দিচ্ছে, যেগুলো কোনোভাবেই ভালো লাগছে না গীতার।
এমনকি মেহেকও এগুলো সহ্য করতে পারছে না। কি হতে চলেছে গীতা এলএলবি সিরিয়ালের পরবর্তী টুইস্টে? মেহেকের সাথে কৃপান রোমান্স করতে অগ্নিজিতের বাথরুমে ঢুকে তুলকালাম অবস্থা, উত্তম মধ্যম খেয়ে। আজকে যেভাবে অগ্নিজিৎ মুখার্জি এত কিছু ঝামেলা সামলেছে, আর তারপরেই তার কেসটা কোটে উঠবে। গীতাকে আদৌ পারবে ধীমান সেন, কিরণকান্তি ভজনের এই চালাকিগুলো থেকে অগ্নিজিৎ মুখার্জিকে রক্ষা করতে? জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।